শব্দ যার সাথে প্রাণীকুল অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রাণীকুল কেন বললাম? তার কারণ আমাদের যে মনুষ্য প্রজাতি, তার হৃদস্পন্দন তাও ছন্দবদ্ধ, আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকারিতা তাও ছন্দবদ্ধ। আর এই ছন্দকে নিয়ে যিনি সারাটা জীবন তার ছন্দে বেঁধেছেন, তিনি আর কেউ নন, ফেমাস ডান্সার, কোরিওগ্রাফার অ্যান্ড ডান্স ডাইরেক্টর সৌরভ চন্দ্র স্যার। আরো একবার আমাদের স্টুডিওতে, টাইম লাইনে তারকা, অনলি অন চ্যানেল ভিশন। নমস্কার স্যার। খুব ভালো লাগছে দ্বিতীয়বার আপনাকে আমাদের সাথে পেয়ে। আমি জানি না কতটা আমাদের দর্শকরা আগ্রহ করে এই এপিসোডটার জন্য বসেছিলেন, এবং যার জন্য আরো একবার স্যারকে আমাদের সাথে পেয়েছি। স্যার, আমি জানি না আজকে কিভাবে আমাদের কনভারসেশনটা চলবে, তবে প্রথমেই বলে রাখি আমি একটু কিন্তু নার্ভাস আছি আপনার সাথে বসে। সত্যিই জানি না কোথা থেকে শুরু করবো আর কি কি প্রশ্ন আপনাকে করব। না না, প্রথমত তো চ্যানেল ভিশনের এই অনুষ্ঠান খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে তোমাদের সবার সহযোগিতায়, আর এখানে আসতে পেরে আমি নিজেও খুব খুব খুশি আর খুব আনন্দিত। প্রথম যে প্রশ্নটাতে আমি যাব সেটা হচ্ছে যে রিয়েলিটি শো, এই প্রসঙ্গটাতে গত সপ্তাহে আমাদের মোটামুটি শেষ হয়েছিল, বড় প্রশ্ন। তো আমি ওইটার সূত্র ধরেই যাচ্ছি যে রিয়েলিটি শো এর রিল কতটা আর রিয়েলিটি কতটা? রিয়েলিটি শো একটা বাণিজ্যিক শো, কারণ এটা রিয়েলিটি ভাবলে ভুল হবে। কারণ যে চ্যানেল একটা কোটি কোটি টাকা খরচা করে একটা প্রোডাকশন করছে, তো সেটা অনেক কিছুর উপর বেস করে নির্ভর করে রিয়েলিটি শোটাকে হচ্ছে। তো সবসময় রিয়েলিটি শো রিয়েল হবে এটা নাও হতে পারে, তো নাও হতে পারে, কিন্তু চেষ্টা করা হয় যতটা সুন্দরভাবে রিয়েলিটি শোটাকে অনেস্টলি করা যায়। হ্যাঁ, মানে সেটা তো অনেক জায়গায় অনেক কিছু ফল্ট থাকে, কারণ আমি চোখের সামনে নাচছি আর আমি ক্যামেরার সামনে নাচছি, দুটো পার্থক্য যেমন আছে, ঠিক তেমনি আমি আমার বাড়িতে আমার বাবা মায়ের সামনে নাচছি, সো কাকের বাচ্চাকে কাকের ভালো লাগবে, কিন্তু সেই বাচ্চাটা কোকিলের বাচ্চা কাকের বাচ্চা এক হয়ে যাবে না। তো সুতরাং আলাদা মানুষের কাছে সেটা কতটা ভালো লাগবে এটাও একটা বিষয়। সো এগুলো অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু, যে তোমাকে আমরা রিয়েলিটি শোতে জায়গা দিচ্ছি মানেই তোমার নাচটাই শুধু আমি দেখছি তা নয়, নাচের সাথে তুমি কতটা ক্যারি করতে পারছো নাচটাকে, তোমার কস্টিউমটাকে কতটা ক্যারি করতে পারছো, তোমার এক্সপ্রেশনটা কতটা ভালো দিতে পারছো, সবটা দিয়ে তো টোটালিটিটা একটা রিয়েলিটি। সো রিল বলতে যেটা তুমি বলতে চাইছো যে আমি আজকে ডান্সার মানেই আমি একটা রিল করতে পারি, কিন্তু আমি একটা ডান্সার মানেই রিয়েলিটি শোতে যেতে পারি না। আমার রিল করার ইচ্ছা হলেই আমি রিল করতে পারি। আমি আমার হাতে ওটা মুঠো ফোনে আমার সীমাবদ্ধ, এবং প্রচুর সংখ্যক অডিয়েন্সের কাছে ওটা হয়তো বা গিয়ে পৌঁছচ্ছে, কিন্তু রিয়েলিটি শোটা কিন্তু একটা বাণিজ্যিক জায়গা, যেখানে সকলের রুজি রুটি ওর উপর নির্ভর করছে, তোমার পারফরমেন্সের ওপর, একটা পারফর্মারের পারফরমেন্সের ওপর অনেকের রুজি রুটি নির্ভর করছে, যে লাইটম্যান, যে স্পটম্যান, যে ডিরেক্টর, যে কোরিওগ্রাফার, যে মিউজিক ডিরেক্টর, সকলের। সো সেখানে তো যেমন তেমন একটা আমি নাচ দিয়ে দেবো আর সেই নাচটা বা গানটা রিয়েলিটি শোতে চান্স পাবে তা নয়। সো রিল আমি সবার জন্য, রিয়েলিটি ইজ নট ফর এভরিওয়ান, সবার জন্য। আশা করি দর্শকদের কাছেও এই রিল আর রিয়েলিটি, এই দুটো শব্দের পার্থক্যটা আজকে কিছুটা হলেও পরিষ্কার হলো। আমি নেক্সট যে কোয়েশ্চেনটাতে যাচ্ছি সেটা খুব কমন একটা প্রশ্ন, কিন্তু তাও বলছি যে নাচের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে এক্সপ্রেশনটা ভীষণ ম্যাটার করে, কারণ আমরা তাকে দেখছি তার স্বভাব ভঙ্গি সবকিছু এক্সপ্রেস করতে, বা মুখের এক্সপ্রেশন যেটা, এইটা তো খুব ম্যান্ডেটারি একটা পার্ট, কিন্তু এক্সপ্রেশনের আধিক্য হলে সেটা কি নাচের গুণগত মানকে ডাউন করে? অবশ্যই, কারণ নাচ হচ্ছে, এই যে তোমরা আমাকে চাটা আজকে অফার করেছো, আমি আজকে চাটা খাচ্ছি, তো এইটা যদি আমি আজকে সত্যি সত্যি চায়ের প্রচন্ড পরিমাণে মিষ্টিটা হয়ে যায়, তো তখন কিন্তু আমার সেটাকে শরবত মনে হবে। তো ঠিক তেমনি একটা ডান্সের জন্য যতটা এক্সপ্রেশনের জন্য প্রয়োজন, যতটা যুক্তিযুক্ত, বা ওই গানটাকে বা ওই সাবজেক্টটাকে প্রকাশ করার জন্য যতটা
এক্সপ্রেশন দেওয়ার দরকার তার বেশি যদি তুমি দিয়ে দাও তাহলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য নয়। কারণ একটা নাচ আমি কম্পোজ করেছি, এবার সেই কম্পোজ করার পরে তুমি তোমার পার্সোনাল একজন কোরিওগ্রাফার সে বলে দেয় এরকম কম্পোজ করেছি, তুমি এরকম এক্সপ্রেশন দেবে। পারফর্মার যদি তার চেয়ে বেশি দিয়ে যায় তখন কি হয়, সেটা মার্জিনের বাইরে চলে যায় এবং তখন জিনিসটা সাবজেক্টটাকে ডাউন করে দেয়। যতটুকুনি এক্সপ্রেশন দেওয়া দরকার ততটার বাইরে চলে গেলেই সেটা কিন্তু ভালো আর লাগবে না। অর্থাৎ পরিমিতি বোধটা থাকা খুব জরুরি। এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডান্সার সৌরভ চন্দ্র, কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র, কাকে সবচেয়ে বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে? কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র। কোরিওগ্রাফার সৌরভ চন্দ্র। আমার মনে হয় আমরা যারা আর্টিস্টিক ফিল্ডে রয়েছি প্রত্যেকেরই একটা সংবেদনশীল মন রয়েছে। নাচের ক্ষেত্রে নৃত্যশিল্পী, মানে নাচ অনেকেই করেন যেটা আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, কিন্তু নৃত্যশিল্পী বা রিয়েলিটি শোতে যেতে গেলে একটা তো এক্সট্রাঅর্ডিনারি কিছু ফ্যাক্টর তার মধ্যে থাকতে হয়। সেখানে সংবেদনশীল মনটা কতটা কাজ করে? আমার মনে হয় যে আর্টিস্ট না হলে তো সে শিল্পী না, মানে নৃত্যশিল্পী হননি। তো সুতরাং একজন নৃত্যশিল্পীর কথার আগে সে একজন শিল্পী, আর শিল্পী মানেই সংবেদনশীল মন। তো কোথাও এই সংবেদনশীল মনটাকে আজকের দিনের বাণিজ্যিক সেকশন গুলোতে যদি তোমাকে পদার্পণ করতে হয়, মানে যে যে জায়গায় বাণিজ্যিক, সেটা শুধু রিয়েলিটি শো নয়, সেটা তুমি যদি ইভেন্ট করো, সেটা তুমি যদি স্টেজ শো করো, তুমি যখনই সেটা বাণিজ্যিক ভাবে কোনো একটা জায়গায় যাচ্ছ তখনই কিন্তু তোমাকে সংবেদনশীল মনটাকে কোথাও ধামাচাপা দিয়ে তবেই তোমাকে ওই সেই সব সেকশনে যাওয়া উচিত। কারণ একটা শিল্পীর মনটা শিল্পীই বোঝে, কিন্তু যারা এই ধরনের প্রোগ্রামগুলো করেন, ম্যানেজমেন্ট সেকশনটা যারা দেখেন, তারা তো সে অর্থে শিল্পী মনস্ক নন, তারা ম্যানেজমেন্টটা বোঝেন, তারা টেকনিক্যাল জিনিসটা বোঝেন। তো সে টেকনিক্যাল টার্মসে সে যেমন করে কথা বলবেন, সেইটা আমার কাছে সংবেদনশীল মনে আঘাত লাগতেই পারে। কিন্তু তার দিক থেকে তিনি ঠিক আছেন, তার দিকে তিনি ওটাই বলবেন যে আজকের যিনি ক্যামেরা পার্সন আমার, তো তিনি তার কাজটা ভালো করে করতে চাইছেন, তার বক্তব্যটা তার মতন হবে, আর একজন শিল্পীর বক্তব্য শিল্পীর মতন হবে। তো আমি যদি শিল্পী মনস্ক হয়ে তার কথায় যদি আমি দুঃখ পাই তাহলে তো আমাকে হবে না। তো আমি শিল্পীর সত্তাটাকে ধামাচাপা দিয়ে তবেই আমাকে রিয়েলিটি শো বা আমাকে যে কোনো ইভেন্ট যেখানে বাণিজ্যিক ভাবে যে সমস্ত জায়গাগুলো সেখানে আমাদের যাওয়া উচিত। মানে ডান্স থেরাপি তো হয়, এটার বিষয়ে যদি আমাদের দর্শক বন্ধুদের আপনি কিছু বলেন। ডান্স একটা থেরাপি, এটাই একটা বড় সাবজেক্ট। মানে সেটা একটা সত্যিকারের একটা ছোট্ট এই মানে কথোপকথনের মাধ্যমে বোঝানো সম্ভব নয়। কারণ ডান্স পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু। কারণ পৃথিবীর সৃষ্টি হয়েছে ধ্বংসের মাধ্যমে, এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি দেবতা তিনি নৃত্যের দেবতা, তাই না, নটরাজ। তো সৃষ্টি থেকে নাচ, যেটা থেরাপি দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, তো পরবর্তীকালে আমরা যখন দেখেছি নাচ, দেবদাসীরা নাচ করতেন ভগবানকে তুষ্ট করার জন্য, তা ভগবানেরও থেরাপির প্রয়োজন ছিল, তাই না, তারও মনোরঞ্জন যে হতো তার জন্য দেবদাসীরা নাচতেন। সো ভগবানকে যদি নৃত্য দিয়ে থেরাপি করতে হয় তাহলে মানুষের কাছে এটা একটা বড় থেরাপি, এটা বলাই বাহুল্য। তো এবার প্রসঙ্গ হচ্ছে যে নাচ কিরকম ভাবে থেরাপি করতে পারে। নাচ হচ্ছে এমন একটা জিনিস, দেখবে তোমার যারা ডান্সার নয় তারাও একটা মিউজিক তুমি চালিয়ে দাও, খুব খেয়াল করে দেখবে, তারাও দেখবে পুজোর সময়, আমি খুব খেয়াল করে দেখেছি পুজোর প্যান্ডেলে মিউজিক বাজছে, সেখানে বহু লোক হাঁটছে, সবাই রিদিমে পা ফেলতে ফেলতে এটা হয়। আর এটা হয় কেন? প্রত্যেকের মধ্যে ওই ডান্সটা আছে, মানে ছন্দটা আছে, সেটা নৃত্যশিল্পী হোক
না হোক, প্রত্যেকের মধ্যে ওই ছান্দিক যে ভাবনাটা ওটা আছে, ওই ছান্দিক ভাবনাটা আছে বলেই ডান্সটা দিয়ে তার একটা থেরাপি হয়। মানে আমি বলতে চাইছি ওই সঙ্গে রিলেটেড, অর্থাৎ আমি যখন ডান্স করি তখন একটা নন ডান্সার পার্সনেরও ভালো লাগছে, তার কারণ তার মধ্যে ওই ছন্দটা আছে, কানেক্ট করতে পারে। তোমার মন খুব খারাপ, তুমি নয় গান শুনবে, আর যদি মন খুব খারাপ হয় তুমি একটা ভালো ডান্সের ভিডিও দেখো, দেখবে তোমার মনটা ভালো হয়ে যাচ্ছে। একদম। তো সেকেন্ডলি এগুলো তো মানসিক বললাম, এবার যদি শারীরিক দিকে হয় তাহলে ডান্সটা কি তোমার একটা সবচেয়ে বড় এক্সারসাইজ। কত বড় এক্সারসাইজ এটা একটা। সো সেই এক্সারসাইজটার মাধ্যমে কিন্তু আমার পুরো বডিটা ফ্লেক্সিবল হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে, এবং যেটাকে হার্ট বলতে বোঝায় যে হৃদয়টা, সেটা মানসিক ভাবেও যেমন থেরাপির মাধ্যমে কাজ করছে, শারীরিক ভাবেও থেরাপির কাজ করছে, বডির ফ্লেক্সিবিলিটির মাধ্যমে, বডির অঙ্গ সঞ্চালনের মাধ্যমে। সো ইটস আ থেরাপি। তো ডান্স যে কত রকম ভাবে থেরাপি করে, একজন মূক ও বধির আমাদের একজন আর্টিস্ট এবার আমাদের একটা রিয়েলিটি শোতে পারফর্ম করছে, এবং তার পারফরমেন্স এতটাই সুন্দর ডান্স রিয়েলিটি শোতে যে সেটা সত্যি প্রথমে দর্শক ভেবেছিলেন যে ওকে সাজানো হয়েছে, কিন্তু আমি যে একটা ওই জোনার থেকে বিলং করি, তা আপনাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, সেখানে এক চুলো মিথ্যা কিছু নেই। হতে পারে অনেক কিছু সাজাতে হয়, এটা ঠিক কথাই, কিন্তু ওই ব্যক্তিতেই বা ওই পারফর্মারের ক্ষেত্রে কিন্তু সাজানো হয়নি। ও মুখ বধির অথচ ও ডান্স করছে, তাহলে এটা একটা থেরাপি। যে শুনতে পাচ্ছে না মিউজিক, যে বলতে পাচ্ছে না তার মুখের ভাষায় মিউজিকটা কি, সে নাচটা কিভাবে অ্যাডাপ্ট করছে, ইটস আ ভেরি টাফ থিং। তাহলে সেটাও একটা থেরাপি, যে ওকে নাচটা শেখাচ্ছে, তাই নয় কি? সো নাচ একটা না অনেক বড় থেরাপি। মানে তোমার এক্সপ্রেশন তুমি যখন শিখছো, তোমার মাসেলস গুলোকে কাজ করছে, এবং এই মাসেলস গুলো কাজ করার মাধ্যমে তোমার মুখের যে প্রত্যেকটা, দেখবে আমরা বলি না নৃত্যশিল্পীদের বয়স ধরা যায় না, এক্সপ্রেশন যারা দিয়ে কাজ করে আর্টিস্ট, তাদের বয়সটা ধরা যায় না, কিন্তু সিঙ্গারের বয়সটা ধরা যাচ্ছে। কারণ তারা এক্সপ্রেশনটা করেন না, তারা ফেসিয়াল এক্সপ্রেশনটা করেন না। ফেসিয়াল এক্সপ্রেশন যারা থাকে, যাদের মধ্যে থাকে, তাদের তো ওই এক্সারসাইজটা চলে ফেসে। তো তুমি যখন একটা হাতের এক্সারসাইজ করছো, তার বডিতে সঞ্চালনা করছো, তাহলে তুমি ফেসিয়াল এক্সারসাইজ কেন করবে না? তো ডান্স একটা থেরাপি, এক্সপ্রেশনের মাধ্যমে থেরাপি। সো এটা অনেক, বলতে গেলে কোনো সীমা নেই, এত থেরাপি আছে। আপনি একটা কথা বললেন, ওটার সাথে আমি কানেক্ট করে বলছি যে আপনি বললেন যে মুক ও বধির, যেহেতু শুনতে পারছে না, কিন্তু ওই যেহেতু আমার মনে হয় হিউম্যান হার্টও তো একটা ছন্দে চলে, আমি নিঃশ্বাস নিচ্ছি, মানে প্রশ্বাস মানে ছাড়ছি, এই যে মানে নিঃশ্বাস প্রশ্বাসের যে একটা রিদম থাকে, আমাদের স্নায়ুতন্ত্র দেখুন, একটা মশা বসছে আমি হয়তো মারছি, মানে অ্যাডাপ্টেশন এন্ড রিফ্লেক্স, এটাও একটা কিন্তু ছন্দে চলছে। ওই জন্যই হয়তো আমরা কানেক্ট করি। একদমই তাই। যে আমরা যে আজকে অনেক বড় প্রশ্ন নিয়ে তুমি কথা বলছো, যে ইউনিভার্সে আমরা রয়েছি, সেই ইউনিভার্সে একটু ছন্দ এদিক থেকে ওদিক হোক, প্রলয় চলে আসবে। সো আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট ছন্দে চলি। তোমার সাথে আমি একটা কথা বলছি, এটাকেও যদি তুমি ফেলো বিটসে, দেখবে এর মধ্যে একটা ছন্দ চলছে। সো কথাও বলা হয় ছন্দে, কখনো কথাটা আমরা স্পিডে বলছি না, কখনো আবার খুব ধীর গতিতে বলছি না, আমরা একটা ছন্দ মেনটেন করে বলছি। কখনো কিন্তু এই তুমি কেমন আছো, ভালো আছো তো, যাবে কি বাড়িতে, এরকম বলি না, না আমরা বলি কিন্তু একটা লেভেল মেনটেন করে। সো সেই লেভেলটা কিন্তু ছন্দ। সো জীবনটা ছান্দিক গতিতে চলে। নতুন প্রজন্মের, আমি জাস্ট কোরিওগ্রাফার শব্দটা নিয়েই বলি, নতুন প্রজন্মের এরকম অনেক শিল্পী আছেন বা আমার অনেক কোরিওগ্রাফার আছেন যারা হার্ড ওয়ার্ক না করে কিছু কিছু অনেক সময় শর্টকাট বেছে নেন। ঠিক আছে, তো এই শর্টকাটটা কখনো কখনো তাদেরকে যদি আমরা কখনো জিজ্ঞাসা করি বা কিছু বলি, হয়তো তারা বললেন যে এটা শর্টকাট নয়, এটা বেসিক্যালি স্মার্ট ওয়ার্ক। তো মানে এটা কতটা যুক্তিযুক্ত, মানে আমার নতুন কিছু ক্রিয়েট করার মধ্যে যে মজাটা রয়েছে, আমি শর্টকাট নিলে কি সেই মজাটা পাবো? আসলে শুধু সেটা কোরিওগ্রাফার নয়, সব দিকেই আমার মনে হয় যে মানুষ ভীষণভাবে যুগোপযোগী হতে গিয়ে, মানে কন্টেম্পোরারি হতে গিয়ে আমরা এত বেশি মানে
খুব সহজ পন্থাটা অবলম্বন করছি, যে সহজ পন্থাটা হচ্ছে কি না, আমি সবটাই শো আপ, মানে আমি কি করব সেটা ক্রিয়েট করে তোমাকে প্রেজেন্ট করব, তার থেকে যদি আমি তোমাকে দেখিয়ে দিই দেখো আমি এটা করতে চাইছি, সেটা তোমার জন্য অনেক সহজ, যে ও তাহলে তুমি এটা করতে চাইছো, মানে এই রঙের ড্রেস পরাচ্ছ, এই রঙের এক্সপ্রেশন করাচ্ছ, এই নাচটা করছো, এই প্রপটা দিচ্ছ। সো তুমি যখন এটাকে কাজটা তোমার কাজ, তখন তুমি না ক্লিয়ার তোমার কাছে যে ও সৌরভ এই কাজটা করবে। এবার সৌরভ কি করবে সেটা সৌরভ তোমাকে বোঝাচ্ছে, এমন হতেই পারে যে সেটা তোমার আমি বোঝাতে পারছি না, অথবা তোমার সে বোঝার ক্ষমতাটা নেই। তাহলে তো ভিজুয়ালি তুমি একটা জিনিস দেখে নিচ্ছ যে আমি এটা করতে চলেছি, আর ভিজুয়ালি না দেখে আমার মাধ্যমে তোমাকে বোঝানো হচ্ছে, আমার চেতনার মাধ্যমে তোমাকে একটা মানে অ্যাডজাস্ট করা হচ্ছে যে তোমার সাথে আমার, তুমি এটা বুঝে নাও এটা আমার চেতনা, সেটা তুমি কিন্তু অ্যাডাপ্ট নাও করতে পারো। সো আমরা ওটা অনেক সহজভাবে তোমাকে প্রেজেন্ট করে দিলাম, তুমি ওটা অ্যাপ্রুভ করে দিলে ওই কাজটা আমরা করে দিলাম। এই জিনিসটা এখন হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা আমি মেনে নেব না। আমি ব্যক্তিগতভাবে সৌরভ চন্দ্র আজ অব্দি কোনোভাবেই এই ধরনের তথাকথিত স্মার্ট ওয়ার্ক বলতে তুমি যেটা বোঝাচ্ছ যে অন্যের কাজকে নিজের করে প্রেজেন্ট করা, একদমই তাই, একদমই তাই, অন্যের কাজকে নিজের বলে প্রেজেন্ট করা, সেটা যদি হতে থাকে তাহলে একদিন সৃষ্টির অফ হয়ে যাবে, নতুন ক্রিয়েশন হবে না। অন্যের কাজটা আমার বলে আমি যখনই চালাবো তখনই কিন্তু ক্রিয়েশন থেমে যাবে। তো তখনই যেখানে ক্রিয়েশন থেমে যাবে সেখানে তো সেই জায়গাটা ধামাচাপা পড়ে যাবে বাধ্য। যখনই আমি আমার নিজের সৃষ্টি তোমাকে প্রেজেন্ট করব, সেটা সবসময় নতুন হবে, এবং মানুষ নতুন দেখতেই ভালোবাসে। একটা দেখা জিনিস মানুষ দেখবে, আর একটা নতুন তুমি তৈরি করে একটা জিনিস দিচ্ছ, অর্থাৎ আমি এটাই বলছি যে তুমি রোজ বাড়িতে ফ্রাইড রাইস খাচ্ছ, আর আমি একদিন মতি পোলাও করে দিচ্ছি, কথাটাই তো আলাদা, একদমই পুরোটাই, তাই না? তো মতি পোলাও করে নতুন একটা কিছু তোমাকে প্রেজেন্ট করলাম, তুমি সেটা একদম অন্যরকম খাবে। একদমই তাই। তা যতই স্মার্ট প্রেজেন্ট হোক না কেন ফ্রাইড রাইসটা, মতি পোলাওটা আমার হাতে বানানো, তার একটা বাঙালি ছোঁয়া, তার একটা ভালোবাসা, তার একটা সৃষ্টি আছে, আর মানুষ ওই সৃষ্টিটাকেই চায়। সো যে ধরনের কোরিওগ্রাফার্সরা, তোমরা জুনিয়ররা যারা কাজ করছো, হয়তো তোমার অপোজিট পার্সনকে বোঝাতে খুব সুবিধা হচ্ছে যে আমি এই কাজটা করতে চাইছি অন্যের কাজ দেখিয়ে, সেটা কিন্তু আলটিমেটলি তোমরা তোমাকেই ধ্বংস করছো, নিজের ক্রিয়েটিভিটিটা নষ্ট করছো। স্যার, টেলিভিশন শো, রিয়েলিটি শো, এতগুলো প্রজেক্ট, নিজস্ব ব্যক্তিগত কাজ, যেমন আমার আপনার মীরাবাইটা ভীষণ 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 পছন্দের, মানে আমি মনে হয়, আমি জানি না, মানে আমি রিপিটেটিভলি দেখে ফেলেছি অনেকবার। তো আমি দর্শকদেরও বলবো যে সৌরভ চন্দ্র স্যারের, মানে দা সৌরভ চন্দ্র স্যারের যখন মীরাবাইটা হবে, আপনারা যেখানে সুযোগ পান একটিবার অন্তত দেখে আসবেন। মানে এটা আমি জানি না, মানে আমার মনে হয় না কোনো একজন দর্শক এরকম থাকেন যার চোখ দিয়ে এক ফোঁটা জল বার হয় না, এরকম কোনো দর্শক থাকেন না। তো আমার এটা বলার কথা, এই চোখের জল নিয়ে যদি আমি রিলেট করি, যে এত কাজ, এত প্রজেক্ট, আজকে এত সুন্দর একটা বড় নাম দা সৌরভ চন্দ্র বলতে সবাই চেনেন, একটি বিখ্যাত চ্যানেল নয়, ওই চ্যানেলটার আইডেন্টিফিকেশনও কোথাও একটা গিয়ে আমার মতে সুদীর্ঘ বছর ধরে আপনার হাত ধরেই, ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও কি সৌরভ চন্দ্র স্যারের মনে কোনোদিনও মানে মন খারাপের মেঘ জমে? হ্যাঁ, সে তো আর্টিস্ট, ওই যে বললাম, আর্টিস্ট মানেই কিছু সংবেদনশীলতা থাকবে, তো তার জন্য মন খারাপ সবার মতন আমারও হয়। বেশ কিছু কিছু জায়গায় ভাবি যে এটা কেন হলো, এটা না হলেও পারতো, বা আমার ভাবনার সঙ্গে তোমার ভাবনা ম্যাচ না করতেই পারে, সেইটা আজকে ম্যাচিউরড অনেক, মানে এনাফ, তো সেই এখন ম্যাচিউরড এনাফ হয়ে যাওয়াতে এখন হয়তো মেনে নিই যে হ্যাঁ এটাই জীবন, এটাকে মেনে নিতে হবে, এটাই কোরিওগ্রাফারদের মানে একটা অলিখিত ভাগ্য বলতে হয়, যেটাকে মেনে নিতে হয়। কারণ সবার আগে যেটা দুঃখ, সেটা হচ্ছে, আমি যদি একটাই বলি আমার অন্তত, যে কোরিওগ্রাফার না কথাটার মধ্যে একটা অনেক বড় শব্দ, এটাকেই কেউ ভাবেন না যে কোরিওগ্রাফার শব্দটা কতটা বড় শব্দ। কেন? একজন কোরিওগ্রাফার সে ভালো গান জানে,
হ্যাঁ। তাকে গানটা জানতে হয়, ভালো সিঙ্গার বলছি না, তাকে জানতে হয় গানটা। একজন কোরিওগ্রাফার খুব ভালো মেকআপ আর্টিস্ট হতে হয়, কারণ সে যদি মেকআপটা না জানে সে ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে পারবে না। একজন কোরিওগ্রাফারকে খুব ভালো ড্রেস ডিজাইনার হতে হয়, কারণ আমি যে কস্টিউমটা পরে ডান্সটা করাচ্ছি সেই কস্টিউমটা আদৌ সেই নাচটার উপযুক্ত। তো আমি ভেবে নিলাম একটা ঘাগরা চলি পরে নাচাবো, কিন্তু সেই ঘাগরাটাকে পরাতে গিয়ে দেখতে পাচ্ছি মুভমেন্ট গুলোই করা যাচ্ছে না, তাহলে আমি কি করলাম, তখন ঘাগরাটাকে ডিভাইড করে দিলাম। এই যে ভাবনাটা, তাহলে তাকে কস্টিউম ডিজাইনটা সম্বন্ধে জানতে হচ্ছে। একজন ডান্সারের ডান্স জানাটা তো আমি ছেড়েই দিলাম, তার সত্ত্বে তাকে ক্যামেরা সেন্সটা কতটা রাখতে হবে, যে আমার নাচটা কিন্তু ক্যামেরায় যেন ভালো লাগে। অর্থাৎ আমি যদি হাতটা এরাউন্ড ফেলি একরকম ভাবে অডিয়েন্স দেখবে, আমি যদি হাতটাকে এরকম করে ফেলি ক্যামেরার সামনে অন্যরকম যাবে। অর্থাৎ ক্যামেরার অ্যাঙ্গেলটাও খুব বুঝে আমাকে করতে হবে, সো ক্যামেরা সেন্সটাও খুব দরকার। সো একটা ডান্সার বা কোরিওগ্রাফার সে সবচেয়ে বড় একজন ডিরেক্টর। যে জায়গাটায় দুঃখের কারণ আমি তোমাকে বলছিলাম, তো এটাই কেউ বোঝে না। এটা ভাবে একজন ডান্সার মানে সে টোটাল একটা প্যাকেজ, এগুলো তার মধ্যে থাকলে তবেই সে ডান্সার বা কোরিওগ্রাফার হতে পারবে, কিন্তু এগুলোকে কিন্তু আলাদা আলাদা করে তাকে নিতে হয়েছে, তবে সে একজন কোরিওগ্রাফার হিসেবে সফল হয়েছে। তো এটাকেই তো কেউ বোঝে না। সেভাবে নাচতে জানলেই সে কোরিওগ্রাফার না, নাচতে জানলেই কোরিওগ্রাফার হওয়া যায় না। নাচটার সঙ্গে এই এতগুলো সেকশন যে খুব ভালোভাবে মানে আমার গল্পটাকে আমি ছবি এঁকে প্রেজেন্ট করে দিচ্ছি, যে কোন জায়গায় কোন ছবিটা আমি চাই, প্রপটা আমি কিরকম চাই, সেটা ইউজ আমি কিরকম করে করব। এই যে প্রপ ইউজটা, সেটা যদি তুমি তোমার প্রপ যিনি ডিজাইন করছেন তাকে বুঝিয়ে না দিতে পারো, তাহলে তো সে প্রপটা তৈরি করতে পারবে না। সো প্রপটা সম্বন্ধে তোমাকে আইডিয়াটা রাখতে হচ্ছে টেকনিক্যালি। এতগুলো সেকশনের সমন্বয়ে একজন কোরিওগ্রাফার, তাকে কি সঠিক মূল্যায়ন আমাদের ইন্ডাস্ট্রি এখনো করেছে? আপনাদের কাছে এই প্রশ্নটা থাকলো, মনে হয় করেনি না। 8-9টা বিষয়ে নিয়ত মাথায় নিয়ে চলা এবং সেটাকে প্রপারলি এক্সিকিউট করা, এটা খুব সহজ বিষয় নয়। এইটা সূত্র ধরে যদি আপনাকে জিজ্ঞাসা করি, একজন কোরিওগ্রাফার একজন গল্প কথক তো বটে, যিনি তার ডান্স ড্রামার মধ্যে দিয়ে বা নাচের মধ্যে দিয়ে একটা কোনো গল্পকে ফুটিয়ে তুলছেন নাচের মাধ্যমে, এক্সপ্রেশন এবং কস্টিউমটাও সেরকম থাকে, যেটা আপনি বললেন যে ডিজাইনিং এর ব্যাপারটাও মাথায় রাখতে হয়, এবং একজন ভালো কোরিওগ্রাফার সেটাই করেন। তো সেখানে দাঁড়িয়ে একটা পূর্ণাঙ্গ আধা ঘন্টার নাটক বা ডান্স ড্রামা আর একটা 4 মিনিটের যখন কোনো রিয়েলিটি শোতে ওই 4 মিনিটের মধ্যে দেখাতে হয়, কোনটা বেশি চ্যালেঞ্জিং? অবশ্যই 4 মিনিট, কারণ ওই 4 মিনিটকে একটা যে কোনো ড্যান্স ড্রামা, আমি টেগার ড্যান্স ড্রামাই ধরি, একটা এক্সাম্পল দিয়ে বলি। যদি টেগার ড্যান্স ড্রামাটা 4 মিনিটের ড্যান্স ড্রামাটা 1.5 ঘন্টার ড্যান্স ড্রামা মিনিমাম, সেটাকে 4 মিনিটে আনতে হয়, তাহলে তোমাকে সংকুচিত করতে 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 কোন লেভেলে পৌঁছচ্ছ যে 1.5 ঘন্টা থেকে 4 মিনিটে আসছে। তাহলে সেই 4 মিনিটের মধ্যে মূল বিষয়বস্তুটা তোমাকে তুলে ধরতে হবে, না হলে তো তুমি গল্পটাই বলতে পারলে না। তো ওই যে 4 মিনিট, ওই 4 মিনিটে মূল বিষয়বস্তু, ধরো যেটা আমি তোমাকে বললাম চিত্রাঙ্গদা, চন্দ্রালিকা, এই ডান্স ড্রামাটার প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার ইম্পর্টেন্ট বক্তব্য এবং স্ক্রিপ্টটার মূল ভাবার্থ প্রেজেন্ট করা ইটস টু ডিফিকাল্ট। কারণ এটাই বলছিলাম না, যে শিক্ষা থাকলে তুমি এটাকে পারবে। শিক্ষাটা ওই স্ক্রিপ্টটায় রবীন্দ্রনাথ কি বোঝাতে চেয়েছেন সেটা যদি তোমার কাছে কনসেপশনটা ক্লিয়ার থাকে, তাহলে তুমি ওই জিনিসটার সারাংশটা তুলে ধরতে পারবে, এবং তবেই সেটা সম্ভব। বুঝতে পেরেছো তো? মানে নইলে একটা অত বড় ডান্স ড্রামা ওই ছোট্ট সময়ের মধ্যে করাটা সম্ভব না, নেক্সট ইম্পসিবল। কিন্তু আমরা এগুলো করি, চেষ্টা করি অ্যাটলিস্ট। কতটা ভালো করি কতটা খারাপ করি সেই দিকে না যদি যাই, যদি এটা হয় যে আমরা একটা সাবজেক্টকে সবাই চিত্রাঙ্গদা জানবে বা সবাই চন্দ্রালিকা জানবে বা সবাই তাসের দেশ জানবেন, আমজনতা যারা সাধারণ দর্শক আছেন, না হতেই পারে। তো সেই তাদেরকে জানানো কিন্তু আমার একটা অনেক বড়, একজন কোরিওগ্রাফারের অনেক বড় চ্যালেঞ্জ, যে তাদের কাছে আমার এই সৃষ্টিটা যখন পৌঁছবে, তাদের কাছে যেন এটা
ক্লিয়ার হয় যে এই সাবজেক্টটা আমার কাছে ক্লিয়ার হলো, আমি বুঝলাম। আমি আবারও বলছি যে আমাদের সেট তো ধন্য, আমাদের পুরো টোটাল টিম তো না, না, ভীষণই আপ্লুত, কিন্তু মানে আমি এটা আপনাকে হয়তো বলতে পারবো না, কারণ আমাদের ছোটবেলায় সেই একটা ওই পার্টিকুলার রিয়েলিটি শোটা দেখে 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 বড় হওয়া, তারপরে সেই মানুষগুলোকে পাশে নিয়ে কনভারসেশন করা, এইটা আমার কাছেও একটা অ্যাচিভমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি আরেকটা জায়গায় যাচ্ছি, মানে আরেকটি প্রশ্নতে যাচ্ছি, যেখানে আছে যে আমরা বেশি আধুনিক হতে গিয়ে কি নাচটাকে নাচের জায়গা থেকে সরিয়ে ফেলছি? একদম, মানে এটা আমার খুব জানবার ইচ্ছা, মানে নাচটা নাচের জায়গা থেকে কোথাও কোথাও গিয়ে না মনে হয় যে সরে গেল, ব্যাপারটা হলো না। একদম, কারণ একটা ডান্স, এটাতে আমি আমার যে পরবর্তী জেনারেশন যারা ডান্সের কোরিওগ্রাফার হবে তাদের কাছে আমার রিকোয়েস্টই বলতে পারো, কারণ আমরা যে বার্তাটা দিয়ে এসেছি যে ডান্সটা যেন ডান্স থাকে, ডান্সটা যেন সার্কাস না হয়। তো এখন ডান্সটা মানে ওয়াও ফ্যাক্টর, আমরা কি করতাম যে একটা নাচ করে তার মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর লাগাতাম, যেটা মানুষের কাছে একটা দারুণ করলো। এবার ওই দারুণ করলোতা করতে করতে আমরা এখন কি করছি, দারুণ করলোতাই এত বেশি দিয়ে ফেলছি যে তার মধ্যে দারুণ করলোই রইলো, ডান্স রইলো না। এবং এটা ওই দারুণ করলো করতে গিয়ে সেটা তো অনেক কিছুর উপর নির্ভর করছে, কখনো প্রপসের উপর নির্ভর করছে, কখনো ড্রেসের উপর নির্ভর করছে, কখনো থিমের উপর নির্ভর করছে, কখনো পারফরমেন্সের উপর নির্ভর করছে। এই করতে গিয়ে আমরা মূল ডান্স থেকে কিন্তু সরে যাচ্ছি, অর্থাৎ তাল, লয়, ছন্দ, এক্সপ্রেশন, গান, গানের ভাবার্থ, এটা দিয়ে যে একটা নাচ, টোটাল নাচ, এই নাচটা হারিয়ে গিয়ে রিসেন্টলি একজন অভিনেত্রী আমাকে ফোন করে বললেন যে আমি অমুক রিয়েলিটি শোতে জাজে গেছিলাম, তোমাকে দেখলাম না, মন খুব খারাপ লাগলো। তো একটা জিনিস সৌরভ, আমার খুব অসুবিধা লাগলো রিয়েলিটি শোতে, যে আমি তোমার ডান্স দেখেছি, সেখানে ডান্সের জন্য প্রপকে ব্যবহার করা হতো, আর এখন প্রপস ইউজটার কথাই মাথায় রেখে ডান্সটা করা হয়, অর্থাৎ এখন প্রপটাই মুখ্য, ডান্সটা গৌণ হয়ে গেছে। তো আমার পরবর্তী জেনারেশন যারা এই ডান্সকে এগিয়ে নিয়ে যাবেন, আমার কথা যদি আপনাদের কাছে পৌঁছয়, তোমাদের কাছে পৌঁছয়, আমার ভালোবাসার ভাইরা বোনেরা যারা নাচ নিয়ে আগামী দিন কিছু ভাবছো, স্বপ্ন দেখছো, তোমাদের কাছে এটা আমার দাবি যে তোমরা কিন্তু শুধুমাত্র নাচটা কথা মাথায় রেখে প্রপটাকে ইউজ করো, নাচটার কথা ভাবে রেখে ড্রেস, প্রপস, লাইটস, সেটিং ভাবো। না হলে ওই অভিনেত্রী যেটা আমাকে বলেছেন যে সৌরভ, আমি তোমার নাচটায় যেমন নাচ পাই, আমি নাচ পেলাম না, আমি প্রচুর প্রপস পেলাম, তাহলে প্রপস হয়ে যাবে ডান্স, ডান্স চলে যাবে ঘরে। এখন একটা ছোট্ট ফান সেগমেন্টে যাই, নো ইয়োর স্টার, প্রিয় মুভি। প্রিয় মুভি হিন্দি বাংলা? হিন্দি বাংলা। আমার ভীষণ ভালো লাগার মুভি দেবদাস, আমার ভীষণ ভালো লাগার মুভি দেবদাসের পরে যদি আরেকটা বলবো, কারণ ব্যালেন্স আমি করতে পারবো না, সেটা হচ্ছে আমার বাহুবলী খুব ভালো লেগেছিল। আচ্ছা, ওটা সিনেমাটোগ্রাফিটাও বড় সুন্দর ছিল, ওটার ছিল। প্রিয় সঙ্গীত শিল্পী? অজয় চক্রবর্তী, লতা মঙ্গেশকর। প্রিয় উপন্যাস? দেবদাস। ওয়ান্স अगेन, পছন্দের জায়গা, মানে যদি একদিনের জন্য ছুটি পান তাহলে আপনি কোথায় যেতে পছন্দ করবেন? প্রথমত তো একদিনের ছুটিটা চাইবই না, চাইবই আমাকে একটু বেশি দিনের ছুটি দাও, কারণ আমরা যে কাজ করি এত প্রেসারে থাকি, ছুটি ভীষণ প্রয়োজন। আর ছুটি বলতে পাহাড় আমার খুব পছন্দের, আমি পাহাড়ে যেতে চাই। ভালো লাগে। ড্রিম প্রজেক্ট যেটা আপনি করতে চান ভবিষ্যতে? আমার একটা ড্রিম প্রজেক্ট ছিল, সেটা মীরাবাই, যেটা নিজেই বললেন, জানি না কতটা। আরেকটা ড্রিম প্রজেক্ট আমি করতে চলেছি, যেটা হচ্ছে আম্রপালিকে নিয়ে, আম্রপালির লাইফ স্টোরি। এটা অনেকেই জানেন না, আর আমার মনে হয় আমাদের
আমাদের মতন মানুষরা যারা কোরিওগ্রাফি করি তাদের না এই সমস্ত সাবজেক্ট গুলো টেনে নিয়ে এসে পরবর্তী প্রজন্মকেও জানানো দরকার যে এই এই সাবজেক্ট গুলো কিন্তু ভীষণ আমাদের হিস্ট্রি, যেগুলো নিয়েই আমরা আগামী দিন এগিয়ে যাব। 24 ঘন্টার মধ্যে রাত্রি ওই টাইমটা একটু রিল্যাক্সেশনে নো, রাতেই আমার ক্রিয়েশন বাড়ে, রাতেই আমি ক্রিয়েটিভ কাজ করতে তাহলে পারি। ক্রিয়েটিভ মানুষজনরা রাত্রিবেলা বেশি অ্যাক্টিভ হয় হ্যাঁ, এটা খুব সত্যি কথা। একদম একদম। আজকের এই সেগমেন্টটা আপাতত এই পর্যন্তই রাখলাম। একটা ফান সেগমেন্টও ছিল সাথে, অবশ্যই জানাতে ভুলবেন না এবং ফলো রাখবেন আমাদের ফেসবুক পেজে। দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।